সবাইকে কিউরিয়াস 7 এর পক্ষ থেকে আমি অসীম কুমার স্বাগতম জানাচ্ছি মাইক্রোকন্ট্রোলার বেসিক ভিডিও টিউটোরিয়াল পার্ট 1 এ। আজকের টিউটোরিয়ালটি পরিবেশিত হচ্ছে curious7.com, projectshopbd.com এবং aomai.com এর সৌজন্যে। আমরা মাইক্রোকন্ট্রোলার শিখব। মাইক্রোকন্ট্রোলার শেখার শুরুতে আমাদের কিছু সাধারণ বিষয় জেনে নেওয়া দরকার। শুরুতেই আমরা একটি মাইক্রোপ্রসেসর এবং একটি মাইক্রোকম্পিউটার কিভাবে গঠিত হয় এবং মাইক্রোকম্পিউটারের সাথে মাইক্রোকন্ট্রোলারের কি সম্পর্ক আছে এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। তারপরে আমরা পরবর্তীতে মাইক্রোকন্ট্রোলার দিয়ে কিভাবে কাজ করা যায়, কি ধরনের কাজ করা যায় এই বিষয়গুলো আমরা পরবর্তীতে দেখব। তো শুরুতেই আমরা জেনে নিই মাইক্রোকন্ট্রোলার কি। মাইক্রোকন্ট্রোলার হচ্ছে একটি সিঙ্গেল চিপ মাইক্রো কম্পিউটার। অনেকেই হয়তো মনে করতে পারেন যে মাইক্রো কন্ট্রোলার দেখতে একটি ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি এর অনুরূপ, কিন্তু এটি কিভাবে তাহলে মাইক্রো কম্পিউটার হতে পারে আমরা একটু বিশ্লেষণ করে দেখি। আমরা যদি একটি মাইক্রো কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম খেয়াল করি, তো এখানে দেখতে পাবো যে একটি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ, মূলত এটি হচ্ছে একটি মাইক্রোপ্রসেসর। এর সাথে কিছু মেমোরি ডিভাইস যেমন র্যাম হতে পারে, রোম হতে পারে, ইনপুট আউটপুট পোর্ট এবং টাইমিং অ্যান্ড কন্ট্রোল ইউনিট বা ক্লক ইউনিট থাকে। এবং এই সবগুলো ব্লককে যুক্ত করার জন্য রয়েছে কিছু অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস এবং ডাটা বাস। অ্যাড্রেস বাসের কাজ হচ্ছে মাইক্রোপ্রসেসর যখন কোনো একটি মেমোরি ডিভাইসকে অ্যাক্সেস করতে চাবে, তখন সেই মেমোরি ডিভাইসকে নির্বাচন করার জন্য অ্যাড্রেস পাঠানো, এবং একইভাবে যদি কোনো আউটপুট ডিভাইসকে ইনপুট আউটপুট ডিভাইসকে যদি নির্বাচন করতে হয়, তার জন্য অ্যাড্রেস ডাটা পাঠানোই হচ্ছে অ্যাড্রেস বাসের কাজ। অন্যদিকে ডাটা আদান প্রদান করার জন্য ডাটা বাস ব্যবহার করা যায়, অর্থাৎ মাইক্রোপ্রসেসর থেকে কিছু ডাটা মেমোরিতে পাঠানো যেতে পারে বা মেমোরি থেকে কিছু ডাটা রিড করে মাইক্রোপ্রসেসরে পাঠানোর জন্য ডাটা বাস ব্যবহৃত হতে পারে। আর এখানে আরো একটি বাস রয়েছে যেটিকে বলা হচ্ছে কন্ট্রোল বাস, অর্থাৎ এই কন্ট্রোল বাসের মাধ্যমে কখন মেমোরি অপারেশন হবে, কখন ইনপুট আউটপুটে অপারেশন হবে এবং কি ধরনের অপারেশন, অর্থাৎ আমরা যদি মেমোরিতে অপারেশন করি তাহলে মেমোরি কি রিড অপারেশন হবে নাকি রাইট অপারেশন হবে, এই বিষয়গুলো নির্বাচন করার জন্য যে কন্ট্রোল সিগন্যালগুলো প্রয়োজন হয়, সেই কন্ট্রোল সিগন্যালগুলো পাঠানোর জন্য কন্ট্রোল বাস ব্যবহার করা হয়। এখন আমরা একটি মাইক্রোকন্ট্রোলারকে কেন একটি মাইক্রো কম্পিউটার বলছি এই বিষয়টি একটু বিবেচনা করা যাক। আমরা এখানে যে ডায়াগ্রামটি দেখতে পাচ্ছি, সম্মিলিতভাবে এটি একটি মাইক্রো কম্পিউটার। অর্থাৎ একটি মাইক্রো কম্পিউটারের মেইন যে অংশ সেটি হচ্ছে প্রসেসর, কিন্তু শুধুমাত্র প্রসেসর কোনো কাজ করতে পারে না। তার কাজের জন্য তাকে মেমোরি ডিভাইস সমূহ এবং টাইমিং অ্যান্ড কন্ট্রোল সেকশনের উপর তাকে নির্ভর করতে হয়। শুধুমাত্র মাইক্রোপ্রসেসর নিজে নিজে কোনো কিছু করতে পারে না। কিন্তু একটা মাইক্রোকন্ট্রোলারের মধ্যে অনচিপ একটি মাইক্রোপ্রসেসর থাকে, অনচিপ র্যাম রোম থাকে এবং ইনপুট আউটপুট পোর্ট এর জন্য যতটুকু হার্ডওয়্যার দরকার ঠিক ততটুকু হার্ডওয়্যার একটি মাইক্রোকন্ট্রোলারের মধ্যে থাকে, এবং টাইমিং অ্যান্ড কন্ট্রোল সেকশনও অনচিপ থাকে। এই জন্য আমরা বলতে পারি যে একটি মাইক্রোকন্ট্রোলার স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ সে নিজে সবকিছু করতে পারে। এই জন্যই আমরা একটি মাইক্রোকন্ট্রোলারকে বলতে পারি একটি মাইক্রো কম্পিউটার।
যে নিজেই স্বয়ংসম্পূর্ণ এবং নিজেই অনেক কাজ করতে পারে। তাহলে অনেকেই বলতে পারেন যে একটি মাইক্রোকন্ট্রোলার তো আকারে খুবই ছোট, কিন্তু আমরা যে কম্পিউটার ব্যবহার করে থাকি এই কম্পিউটার অনেক বড়। তাহলে আমরা কেন মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করি না? আসলে মাইক্রোকন্ট্রোলার আমরা ব্যবহার করে খুব ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করতে পারি। আমরা কম্পিউটার দিয়ে যত বড় পরিসরে কোনো কাজ করতে পারি, মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করে আমরা এত বড় পরিসরে কোনো কাজ করতে পারি না। কিন্তু আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের কাজে মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করতে পারি। এ পর্যায়ে আমি কিছু বিষয় আলোচনা করব। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে মেমোরি। একটা মেমোরি কিভাবে কাজ করে, অর্থাৎ র্যাম রোম কিভাবে কাজ করে, এই বিষয়টি আসুন জেনে নেওয়া যাক। আমরা এখানে দুইটি ব্লক দেখিয়েছি। এই ব্লকের একটিকে আমরা মাইক্রো প্রসেসর হিসেবে বিবেচনা করতেছি এবং অপরটি হচ্ছে একটি মেমোরি ডিভাইস বা র্যাম বলতে পারি বা রোম বলতে পারি। আমরা শুরুতেই একটা মেমোরি ডিভাইস কিভাবে গঠিত হয় এ বিষয়টি আমরা দেখব। একটি মেমোরি ডিভাইসকে আমরা একটি আলমারির তাকের সাথে তুলনা করতে পারি। আমরা যদি এখানে কিছু সেকশনে ভাগ করি, আমরা কয়েকটা সেকশনে ভাগ করে নিতে পারি। আমরা জানি যে একটা আলমারিতে অনেকগুলো সারি থাকে। এখানে প্রত্যেকটা সারিকে আমরা যদি একটি মেমোরি ডিভাইসের একটা পার্ট বিবেচনা করি, তাহলে প্রত্যেকটা সারিকে আমরা বলবো এক একটি রেজিস্টার। এবং একটা মেমোরিতে যদি মেমোরি অ্যাক্সেস করতে হয়, তাহলে মাইক্রোপ্রসেসর থেকে একটি অ্যাড্রেস মেমোরিতে পাঠাতে হয়। আর এই অ্যাড্রেসটি হচ্ছে একটি রেজিস্টারের অ্যাড্রেস, অর্থাৎ প্রত্যেকটা রেজিস্টারে একটি নির্দিষ্ট অ্যাড্রেস থাকে এবং সেই অ্যাড্রেস দিয়ে আমরা নির্বাচন করতে পারি যে কোন লোকেশনে আমরা ডাটা পাঠাবো বা সেখান থেকে ডাটা রিড করব। এখন একটা রেজিস্টারের মধ্যে কি থাকে আমরা বুঝলাম যে বেশ কিছু সংখ্যক রেজিস্টার মিলে একটি মেমোরি গঠিত হয়, কিন্তু এই রেজিস্টার কিভাবে গঠিত হয় এ বিষয়টি আমাদের জানা দরকার। একটি রেজিস্টারের মধ্যে আবার বেশ কিছু ভাগ থাকে, যেমন আমরা এই রেজিস্টারটিকে মোট 8টি ভাগে ভাগ করতে পারি। যদি আমরা 8টি ভাগে ভাগ করি তাহলে আহ, এই মেমোরিটিকে বলা হবে একটি 8 বিট মেমোরি, অর্থাৎ 8 বিট র্যাম হতে পারে বা 8 বিট রোম হতে পারে। এখানে আমরা যতগুলা সেকশন করলাম, প্রত্যেকটা ঘরের মধ্যে যে কোনো একটি সংখ্যা জমা রাখা সম্ভব। সেই সংখ্যাটি হতে পারে একটি 0 অথবা একটি 1, হতে পারে একটি 0 অথবা একটি 1। একই সাথে দুইটি সংখ্যা জমা রাখবে না, হয় 0 জমা রাখবে না হলে 1 জমা রাখবে, 0 অথবা 1। এই প্রত্যেকটি সেকশনকে আমরা বলতে পারি এক একটি ফ্লিপ ফ্লপ, অর্থাৎ একটা রেজিস্টার গঠিত হয় বেশ কিছু সংখ্যক ফ্লিপ ফ্লপের সমন্বয়ে। প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ তার আউটপুটে হয় 0 প্রদর্শন করে অথবা 1 প্রদর্শন করে। তাই আমরা বলতে পারি একটি মেমোরির সব থেকে ক্ষুদ্রতম অংশ হচ্ছে ফ্লিপ ফ্লপ, যা 1 ধারণ করতে পারে বা 0 ধারণ করতে পারে। তাহলে আমরা সম্পূর্ণ বিষয়টাকে একটু সংক্ষেপে বলতে গেলে বলতে পারি যে মেমোরির ক্ষুদ্রতম অংশ হচ্ছে ফ্লিপ ফ্লপ
কিছু সংখ্যক ফ্লিপ ফ্লপের সমন্বয়ে একটি রেজিস্টার গঠিত হয়, আর কিছু সংখ্যক রেজিস্টার সমন্বিতভাবে একটি মেমোরি ডিভাইস গঠন করে। আশা করছি সবাই একটি মেমোরি কিভাবে গঠিত হয় এ বিষয়টি বুঝতে পেরেছেন। এখন মাইক্রোপ্রসেসরের সাথে মেমোরি কিভাবে যোগাযোগ রক্ষা করে, কিভাবে ডাটা আদান প্রদান করে এবং কিভাবে কাজ করে এ বিষয়টি আমরা এখন দেখব। তা আমি আলোচনার শুরুতেই বলেছি যে একটি মেমোরিতে যদি মাইক্রোপ্রসেসর দ্বারা অ্যাক্সেস করতে হয়, সেক্ষেত্রে প্রথমে মেমোরি কোনো একটা লোকেশনকে নির্বাচন করতে হবে এবং সেই মেমোরি লোকেশনের একটি অ্যাড্রেস থাকবে। সেই অ্যাড্রেসটি হতে পারে 8 বিট অ্যাড্রেস বা 16 বিট অ্যাড্রেস বা 4 বিট অ্যাড্রেস। এটি মেমোরির সাইজের উপরে ডিপেন্ড করে এবং একটি সাধারণত এই নাম্বারটি হয় এরকম। আমরা যদি একটা হেক্সাডেসিমেলে যদি অ্যাড্রেস লিখি, তাহলে প্রত্যেকটা মেমোরির একটি বেজ অ্যাড্রেস থাকে। সেই বেজ অ্যাড্রেসটি সাধারণত 0 0 0 এরকম হয়ে থাকে। এটাকে যদি হেক্সাডেসিমেলে আমরা প্রকাশ করি তাহলে এইচ দিয়ে লিখতে পারি। এবং ফাইনালি যে সর্বশেষ যে লোকেশনটি, এই লোকেশনের অ্যাড্রেস হতে পারে এফ এফ F8 বা এবং মাঝখানে আরো অসংখ্য রেজিস্টার থাকবে। এই হচ্ছে মেমোরির অ্যাড্রেস। এখন এই অ্যাড্রেসের জন্য যে ডাটা, সেই ডাটা পাঠানোর জন্য মাইক্রোপ্রসেসর থেকে একটি বাস ব্যবহৃত হয়, যেটাকে বলা হচ্ছে অ্যাড্রেস বাস। একটি বাস থাকে যেটি একমুখী ডাটা শুধুমাত্র প্রদান করে থাকে। এটাকে বলা হচ্ছে অ্যাড্রেস বাস। অ্যাড্রেস বাস এবং ডাটা আদান প্রদানের জন্য অন্য একটি বাস থাকে যেটি দ্বিমুখী, অর্থাৎ ডাটা মাইক্রোপ্রসেসর থেকে মেমোরিতে পাঠানো যায় অথবা মেমোরি থেকে ডাটা রিড করা যায়। এটাকে বলা হচ্ছে ডাটা বাস। আরেক ধরনের বাস থাকে যেটাকে আমরা বলতে পারি কন্ট্রোল বাস। এটাকে আমরা বলতে পারি কন্ট্রোল বাস। এখন আমরা একটু জেনে নিই এই বাসগুলো কিভাবে গঠিত হয় এবং কিভাবে কাজ করে। অ্যাড্রেস বাস বা যে কোনো ধরনের বাসই হচ্ছে বেশ কিছু ওয়্যারের সারি, অর্থাৎ সারিবদ্ধভাবে কিছু ওয়্যার থাকে এবং এই ওয়্যারগুলোর মাধ্যমেই মাইক্রোপ্রসেসর থেকে বিভিন্ন সিগন্যাল মেমোরি ডিভাইসে পাঠানো হয়। তো অ্যাড্রেস বাসে যখন আমরা কোনো একটি ডাটা পাঠাই, তখন সেই ডাটাটি মেমোরি কোনো একটা লোকেশনকে পয়েন্ট করে এবং কন্ট্রোল বাসের মাধ্যমে আমরা সিগন্যাল পাঠাই। সেই সিগন্যালটি হচ্ছে, অর্থাৎ মেমোরিতে রিড অপারেশন হবে নাকি রাইট অপারেশন হবে,
এবং কখন ডাটা রিড করবে, কখন ডাটা রাইট করবে, সেই সিগন্যালগুলোও কন্ট্রোল বাসের মাধ্যমে পাঠানো হয় এবং ডাটা বাসের মাধ্যমে মেমোরিতে জমা থাকা কোনো ডাটা রিড করা যায় যদি কন্ট্রোল বাসের মাধ্যমে রিড অপারেশনের জন্য সিগন্যাল পাঠানো হয় এবং কোনো একটা মেমোরি লোকেশনকে আগে থেকে যদি অ্যাড্রেস করা হয়, তাহলে যদি রিড অপারেশন হয় তাহলে মেমোরি থেকে ডাটা মাইক্রোপ্রসেসরে যায় এবং রাইট অপারেশন হলে মাইক্রোপ্রসেসর থেকে ডাটা মেমোরিতে জমা হয়। এই হচ্ছে মোটামুটি আহ, কিভাবে একটা মেমোরি ডিভাইস থেকে মাইক্রোপ্রসেসরে ডাটা আদান প্রদান হয় এই বিষয়টি। এখন আমরা নাম্বার সিস্টেম নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যে নাম্বার সিস্টেমটির সাথে সচরাচর পরিচিত সেটি হচ্ছে ডেসিমেল ভিত্তিক বা ডেসিমেল নাম্বার সিস্টেম বা 10 ভিত্তিক নাম্বার সিস্টেম, যেখানে শূন্য থেকে আহ, শূন্য থেকে 9 পর্যন্ত মোট 10টি নাম্বার থাকে। আর আমরা যদি বাইনারি নাম্বার সিস্টেমের সাথে পরিচিত হতে চাই, সেখানে আমরা দেখব সেখানে শুধুমাত্র দুইটি সংখ্যা রয়েছে, একটি হচ্ছে 0 এবং অপরটি হচ্ছে 1। আমরা যদি হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম এর দিকে খেয়াল করি, সেক্ষেত্রে হেক্সাডেসিমেল সিস্টেমে মোট 16টি নাম্বার ব্যবহৃত হয়। এর মধ্যে ডেসিমেলে যে 10টি নাম্বার রয়েছে, এর সাথে এ থেকে এফ পর্যন্ত আরো মোট 6টি নাম্বার ব্যবহৃত হয়। এই হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম এবং হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। আমরা কিভাবে একটি ডেসিমেল ডাটাকে বাইনারিতে লিখতে পারি এই বিষয়টি একটু খেয়াল করা যাক। আমরা সাপোজ আমরা চাচ্ছি যে 12 সংখ্যাটিকে বাইনারি মাধ্যমে আমরা প্রকাশ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি? তার আগে আমরা একটি একটি বাইনারি সংখ্যা লিখি। বাইনারি সংখ্যা কিভাবে লেখা হয় সে বিষয়টি আমরা দেখি। আমরা যদি প্রথমে 1 লিখি, তারপরে যদি পুনরায় 1 লিখি এবং এরপরে দুইটি শূন্য লিখলাম, এটাকে যদি আমরা ডেসিমেলে রূপান্তর করতে চাই, তাহলে আমরা কিভাবে করতে পারি এই বিষয়টি আমরা দেখি। আমরা যদি কোনো বাইনারি সংখ্যাকে যদি ডেসিমেলে রূপান্তর করতে চাই, তাহলে আমরা 2 এর পাওয়ার হিসাবে সংখ্যাগুলোকে আমরা লিখব। যেমন এখানে আমাদের মোট 4টি বিট আছে, প্রত্যেকটি বাইনারি নাম্বারকে এক একটি বিট বলা হয় এবং 8 বিট মিলে এক বাইট বলা হয়। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি 0 গুণ 2 পাওয়ার 0 যোগ, তারপরেও আবার 0 আছে, তো আমরা 0-র সাথে গুণ 2 পাওয়ার 1 লিখতে পারি, যোগ, তারপরে 1 আছে, 1 এর সাথে যদি আমরা 2 এর পাওয়ার হিসেবে 2 গুণ করি, তারপরে পুনরায় 1 আছে, 1 এর সাথে 2 গুণ করে তার পাওয়ার হবে 3। তাহলে এই নাম্বারটিকে যদি আমরা যোগ করি, তাহলে যত দাঁড়াবে এটি হচ্ছে এই বাইনারি নাম্বারটির ডেসিমেল ভ্যালু। তাহলে প্রথম দুইটি স্থানে 0 ছিল, যার কারণে আমরা এখানে কোনো ভ্যালু পাচ্ছি না, অর্থাৎ 0-র সাথে যে কোনো কিছু গুণ করলে 0 হয়। এখানেও একই অবস্থা, আমরা এখান থেকে পাচ্ছি 4 এবং সর্বশেষ এখান থেকে পাচ্ছি 2 পাওয়ার
3 অর্থাৎ 8। তাহলে আমরা দেখলাম যে এই সংখ্যাটি হচ্ছে ডেসিমেলে 12। আমরা আরো সহজভাবে বিষয়টি মনে রাখতে পারি। আমরা যদি এভাবে লিখি যে প্রথমে যে সংখ্যাটি থাকবে সেটি যদি 1 থাকে তাহলে তার পজিশনের ভ্যালু হবে 1। সেকেন্ড পজিশনে কোনো সংখ্যা থাকলে তার ভ্যালু হবে 2। থার্ড পজিশনে থাকলে তার ভ্যালু হবে 4। তারপরে 8, এরপরে 16, তারপরে 32, অর্থাৎ 2 এর পাওয়ার হিসাবে আমরা যদি বিবেচনা করি, তারপরে 64, এভাবে চলতে থাকবে। অর্থাৎ এইগুলো হচ্ছে এক একটি নাম্বারের পজিশন। যে যে নাম্বারের পজিশনে 1 থাকবে আমরা সেই সংখ্যাগুলোকে যদি যোগ করি তাহলে আমরা বাইনারি থেকে ডেসিমেল ভ্যালু পেয়ে যাব। অর্থাৎ আমরা যদি এখন একটা নাম্বার লিখি এভাবে যে 1 1 0 1, এভাবে যদি আমরা কোনো একটি নাম্বার লিখি তাহলে এর ভ্যালু দাঁড়াবে 8 প্লাস 4 প্লাস 2, অর্থাৎ এটি হচ্ছে ডেসিমেলে 14। এখন আমরা দেখি যে কিভাবে হেক্সাডেসিমেল নাম্বার কিভাবে কাজ করে। আমরা ডেসিমেল এবং বাইনারি এই দুইটির সাথে আমরা ইতোমধ্যেই পরিচিত হয়ে গেছি। এখন আমরা বড় একটি বাইনারি নাম্বার লিখি, যেমন 1 0 1 1, এরপরে 1 1 1 0। এখন এই নাম্বারটিকে যদি আমরা 4টি করে গ্রুপে বিভক্ত করি এবং এটাকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে 14 এবং এখানে আছে 1 প্লাস 3 ও 1 প্লাস 2 3 এবং সর্বশেষে 8 এর পজিশনে 1 আছে। তাহলে এই নাম্বারটি হচ্ছে 11। অর্থাৎ আমরা যদি আলাদাভাবে বিবেচনা করি তাহলে এই সংখ্যাটি হচ্ছে 11 এবং এখানে হচ্ছে 14। এখন আমরা এর বিপরীতে হেক্সাডেসিমেলে আমরা বলেছি যে 0 থেকে 9 পর্যন্ত ব্যবহৃত হয় এবং এরপরে 10 এর পজিশনকে আমরা এ বলে থাকি, 11 এর পজিশনকে আমরা বি বলে থাকি, 12 এর পজিশনকে সি বলে থাকি, 13 এর পজিশনকে ডি, 14 এর পজিশনকে ই বলা হয় এবং সর্বশেষে 15 এর পজিশনকে এফ বলা হয়। তাহলে এখানে আমরা যে বাইনারি নাম্বারটি লিখেছি, আমি একটু স্ক্রিনটাকে একটু পরিষ্কার করে নিই। আমরা এখানে যে বাইনারি নাম্বারটি লিখেছি আমরা দেখলাম যে এটাকে যদি 4টা করে আমরা গ্রুপ করে ডেসিমেলে কনভার্ট করি তাহলে একটি নাম্বার হচ্ছে 11 এবং অপরটি হচ্ছে 14। তাহলে আমরা যদি 11 কে ABCD তে নিতে চাই সেক্ষেত্রে আমাদের 11 এর বিপরীতে আমরা পাচ্ছি বি। আমরা যদি এটাকে লিখি বি এবং 14 কে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমাদেরকে লিখতে হবে ই। তাহলে এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল নাম্বার। অর্থাৎ 1011 এবং 1110 এই বাইনারি নাম্বারটিকে যদি আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করি তাহলে আমরা বিই পাবো। এখন এই বিষয়টি আরো পরিষ্কারভাবে বোঝার জন্য এবং আরো সহজভাবে বোঝার জন্য আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি।
মোটামুটি আমাদের সবারই মাইক্রোসফট অপারেটিং সিস্টেমের সাথে একটি ক্যালকুলেটর ডিফল্ট ভাবে দেয়া থাকে। তো এই ক্যালকুলেটরে আমরা যদি ভিউ থেকে প্রোগ্রামার ভিউ নির্বাচন করি, তাহলে এখান থেকে খুব সহজে আমরা এই কনভার্সন গুলো করতে পারবো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে হেক্স লেখা আছে, তারপরে ডিইসি লেখা আছে। হেক্স দিয়ে বোঝানো হচ্ছে এটা যদি আমরা নির্বাচন করি তাহলে আমরা হেক্সাডেসিমেলে কোনো নাম্বার লিখতে পারবো। আমরা এখানে ডেসিমেল নির্বাচন করে ডেসিমেলে কোনো ভ্যালু লিখতে পারবো। এখান থেকে বাইনারি ভ্যালু লিখতে পারবো, অক্টাল লিখতে পারবো। তা আমরা বাইনারিতে আমরা হেক্সাডেসিমেলে যে ভ্যালুটি পালাম সেই ভ্যালুটি আমরা যদি লিখি, অর্থাৎ আমরা পেয়েছিলাম বিই, আমরা যদি বিই লিখি, এখান থেকে যদি আমরা লিখি বি এবং তারপরে যদি লিখি বিই এবং এটাকে যদি বাইনারিতে কনভার্ট করি, আমরা দেখতে পাচ্ছি যে 1011 এবং 1110, ঠিক এই সংখ্যাটি কিন্তু আমরা বাইনারিতে লিখেছিলাম 1011 এবং 1110। তাহলে আমরা দেখলাম যে খুব সহজে ক্যালকুলেটর ব্যবহার করেও কনভার্সন গুলো করা যায়। এখন আমরা যদি ডেসিমেল থেকে কোনো একটা ভ্যালু, আমরা যদি ওই ভ্যালুটার ডেসিমেলে কত হয় এটা যদি নির্বাচন দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি 190, অর্থাৎ 190। এটি কিভাবে হলো আমরা যদি দেখি, তাহলে আমরা পুনরায় ফিরে যাই। এই ভ্যালুটিকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 এর পজিশনে 0 আছে, তাহলে এটি যোগ করা লাগবে না। 2 এর পজিশনে 1 আছে, অর্থাৎ আমরা এখানে 2 নিলাম, আমরা এখানে 2 কে নিলাম। দেন আমরা দেখতে পাচ্ছি 4 এর পজিশনে 1 আছে, এখানে যদি 4 লিখি। 8 এর পজিশনে 1 2 4 8 16 32 64 128, এগুলোকে যদি আমরা যোগ করি, আমরা দেখছি যে 1 এর পজিশনে 0 আছে, 2 এর পজিশনে 1 আছে, যার কারণে 2 নিয়েছি, 4 এর পজিশনে 4 নিয়েছি, 8 এর পজিশনে আমরা এখানে 8 কে রাখবো যেহেতু 1 আছে। পরবর্তীতে 16 এর পজিশনে 1 আছে, তাহলে আমরা 16 কেও নিব। 32 এর পজিশনে 1 আছে, 32 আমরা রাখবো। এরপরে আমাদের 0 আছে, 0 আমরা 64 এর পজিশনে 0 আছে, সেটি আমরা লিখব না। এবং 128 এর পজিশনে 1 আছে। এখন এই সংখ্যাগুলোকে যদি আমরা যোগ করি, সেক্ষেত্রে আমরা 190 পাবো। আমরা ক্যালকুলেটরে যোগ করে দেখি, আমরা ডেসিমেলে থেকে আমরা যোগ করতে পারবো 2 প্লাস 4 প্লাস, আমরা নর্মাল ভিউতে আসি, স্ট্যান্ডার্ড ভিউতে আমরা যদি যোগ করি 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস, আমরা আরেকবার একটু দেখে আসি। 16 এর পরে 32 এবং সবশেষে 128। 16 এর পরে সরি 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস 32 প্লাস 128।
128 ইকুয়াল 190। তাহলে আমরা কিভাবে বাইনারি থেকে ডেসিমেল এবং হেক্সাডেসিমেলে কিভাবে কনভার্ট করতে হয় এই বিষয়টি আমরা শিখলাম। আমরা যখন মাইক্রোকন্ট্রোলারে যখন প্রোগ্রামিং করব তখন এই বিষয়গুলো আমাদেরকে অনেক বেশি সহযোগিতা করবে। এবং এখানে আমরা যে মেমোরি নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ রেজিস্টার কি এবং মেমোরির প্রত্যেকটা সেলে কি ধরনের ডাটা জমা থাকে, এগুলো কিভাবে কাজ করে, এই বিষয়গুলো আমরা দেখলাম। তো এই বিষয়গুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে। আশা করছি সবাই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং পরবর্তীতে আমরা যখন মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামিং করব তখন এই বিষয়গুলো আপনাদেরকে সহযোগিতা করবে। আজকের টিউটোরিয়ালটি সবাইকে দেখার জন্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল। আর আজকের এই টিউটোরিয়ালটি পরিবেশিত হলো projectshopbd.com, curious7.com এবং aomai.com এর সৌজন্যে। সবাই ভালো থাকবেন। এখানেই শেষ করছি।